আমার মনে হয় যে এটা খুবই ইন্টারেস্টিং পয়েন্ট আপনি তুলে ধরছেন যে এখন আসলে বলার কে আসে। তবে আমি একটু ব্যারিস্টার ফুয়াদের কাছে আমার অরিজিনাল প্রশ্ন আছে, কিন্তু ব্যারিস্টার ফুয়াদের কাছে আমি একটু জানতে চাই যে ব্যারিস্টার ফুয়াদ, আমরা কিন্তু এরকম দেখি নাই এর আগে যে সাংবাদিকদের বা যারা কথা বলতেছে, যারা রাজনৈতিক প্রতিপক্ষ না, তাদেরকেও প্রতিপক্ষ বানাইতে। এইটার কারণটা কি আসলে? মানে সাংবাদিকরা তো আসলে হ্যাঁ, আপনি বলতে পারেন 15 বছর ধরে শেখ হাসিনার সামনে সাংবাদিকরা খুবই নতজানু ভূমিকা রাখছে, কিন্তু নতজানু ভূমিকা রাখে নাই এরকম সাংবাদিকতা তো আছে। আমি বারবার বলতে চেষ্টা করি, শেখ হাসিনার আমলেই সাংবাদিকতা হয়েছে, যখন সোনা চুরির কথা সামনে আসছে, যখন রূপপুরে বালিশের কথা সামনে আসছে, যখন এস আলমের দুর্নীতির কথা সামনে আসছে, শেখ হাসিনার আমলেই কিন্তু এগুলি হয়েছে। দিনের পর দিন সাংবাদিকরা কিন্তু চেষ্টা করে গেছে। কিন্তু এইটা কেন হইতেছে যে এখন এই সরকারের কোনো সমালোচনা করলে বা এই ধরনের, ধরেন আপনার কোনো সমালোচনা করলে আপনার সমর্থকরা ব্যারিস্টার ফুয়াদ আইসেড আনিস আলমগীরকে বলতেছেন যে তুমি হচ্ছে ফেসিস্টদের দোসর। এইটার কারণটা কি আসলে আপনার কি মনে হয় ব্যারিস্টার ফুয়াদ? যে সোসাইটি লম্বা সময় যদি এককেন্দ্রিক শাসন ব্যবস্থা, ফ্যাসিবাদ, স্বৈরাচার, অগণতান্ত্রিক আমলের ভিতর দিকে যায়, তখন সমাজ কিন্তু আপনার যথেষ্ট তার মূল্যবোধ হারিয়ে ফেলে। ফ্যাসিবাদের সবচেয়ে বড় ক্ষতি যেটা হয় সেটা হচ্ছে যে সমাজের ভিতরকার নাগরিকদের মধ্যকার যে সম্পর্ক, যে মর্যাদার সম্পর্ক, সম্মানের সম্পর্ক, গণতান্ত্রিক মূল্যবোধের সম্পর্ক, এই সম্পর্কগুলো নাই হয়ে যায়। তাই আজকে আপনি অনলাইনে কারণে অকারণে অথবা যে কোনো জায়গায় আপনি দেখবেন আমাকে নিয়ে প্রচুর মানে মানে ফেক নিউজ বানানো, কন্টিনিউয়াস গালাগালি, পাকিস্তানের দালাল ইসলামাবাদে করাচি পাঠায় দেয় প্রত্যেক দিন টিকিট ছাড়া, বিমান ছাড়া। তো এইটা একটা বড় জায়গা হচ্ছে ওইটা আর কি। একটা সমাজে যখন লম্বা সময় গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা থাকে, মানুষ যখন নিজেদের অ্যাঙ্গার, দ্বিমত, ভিন্ন মত এটাকে ভেন্টিলেট করতে পারে এবং এই ভেন্টিলেট করতে গিয়ে সে কোনো ভয়ের ভীতির মুখোমুখি হবে না, তখন সে সেই জায়গাগুলো ডেভেলপ করে। বাংলাদেশে যে যাত্রাটা শুরু হয়েছিল 91-তে, এইটা এসে হোঁচট খেয়েছে। তো গত 16-17 বছরে যেটা হয়েছে যে বাংলাদেশে সিম্পলি আমরা একটা ফ্যাসিস্ট আপব্রিঙ্গিং এর মধ্য দিয়ে বড় হয়েছি। সাংবাদিকদের কথা আপনি যেটা বলেছেন, যে কথাটা তো আসলে সত্য না। আপনি নিজে চিন্তা করে দেখেন, আপনি কি যখন ইন্ডিপেন্ডেন্টে ছিলেন তখন কি আপনি হেনস্থার শিকার হন নাই? আওয়ামী লীগের নেতারা, সাবেক এমপিরা বিভিন্ন সময় কি আপনাকে হেনস্থা করে নাই? করেছে তো। মাহমুদুর রহমান ভাই আমার দেশের সম্পাদক ছিলেন, ওনাকে হেনস্থা করেছে না? আমার দেশের সব সাংবাদিক, নয়াদিগন্তের সাংবাদিক। আনিস ভাই যে কথাটা বলতেছেন, যেমন ধরেন আমাকে হেনস্থা মানে কি, 2015 সালে শেখ হাসিনাকে ওই প্রশ্ন করার পরে আমাকে আর কোনো কিছুতে দাওয়াত দিল না জীবনে, এটাকে আপনি হেনস্থা বললে হেনস্থা? কোনো বড় পলিটিক্যাল লিডার আসতে চাইলো না অনুষ্ঠানে, সেইটা একটা হেনস্থা বললে হেনস্থা? সারাক্ষণ ধরেন আমার বিরুদ্ধে বিষেধাগার ফাইল তৈরি, আমি কবে কি বলছি সেগুলি। কিন্তু এই কথাগুলিও আমি আসলে বলতে পারতাম যখনই পাইছি, যখনই আওয়ামী লীগের কোনো মন্ত্রীকে পাইছি সেগুলি বলতে পারতাম। আনিস ভাই যেটা বললেন, এখন কেউ বলার কোনো জায়গা নাই, মানে কারে আপনি বলবেন? দেখা যাচ্ছে যে আপনিও আপনার কথাই বললেন অকারণে, মানে আপনার সাথে যুক্তিতে হয়তো পারতেছে না, যুক্তিতে হয়তো মিলতেছে না, কোথাকার কোন জায়গার কোন ভিডিও বাইর করে আমাকে 100 লোক জিজ্ঞেস করতেছে যে এইটা কি ঠিক কিনা, এইটা ওইটা কিনা, মানে এগুলি কি আসলে, মানে এটা কেন? না, এটা তো বললাম যে এই যে আওয়ামী ফ্যাসিবাদের কথা বললাম, যে টোটাল মূল্যবোধ তো মানে ডিক্লাইন করেছে। ডেমোক্রেটিক যে ভ্যালু সিস্টেম, এটার তো একটা কন্টিনিউশন লাগে। একটা জেনারেশন যখন আপনি তাকে সাপ্রেস করে রাখবেন, সে যখন তার অ্যাঙ্গার ভেন্টিলেট করতে পারবে না, দ্বিমত ভেন্টিলেট করতে পারবে না, তখন তো সে সুডো মানে আইডি খুলে আপনাকে, আমাকে অথবা অন্য কাউকে সে এটা করবে। অতএব এই জিনিসটার দায় হইলো পুরো ফ্যাসিবাদকে নিতে হবে। গণজাগরণ মঞ্চ কি একটা মব না বলেন? এখান থেকে কি বাংলাদেশে হাজার হাজার কোম্পানির তালিকা করা হয়নি? প্রত্যেক দিন অমুক ইসলামী ব্যাংককে ধরো, ইসলামী ব্যাংক হাসপাতাল ধরো, অমুক কোম্পানিকে অ্যাটাক করো, অমুক কোম্পানি ভাঙো, আমার দেশ জ্বালায়া দাও, নয়াদিগন্ত জ্বালায়া দাও, সংগ্রাম জ্বালায়া দাও, এগুলো কি মব ছিল না? আজকে এই যে আনিস ভাই বলছে না যে আমি তোফায়েল আহমেদ সাহেবকে ফোন করতে পারতাম, আমরা কি পারতাম? যারা বিএনপি জামাত করেছে, খালিদ ভাই চিন্তা করেন, আপনি যদি বেক্সিমকো অথবা সালমান এফ রহমানের প্রতিষ্ঠানে না কাজ করতেন, আপনি কি এই লেভেলের অ্যাকাউন্টেবিলিটির সাংবাদিকতা করতে পারতেন? এটা কি
আপনার দিগন্ত টিভির সাংবাদিকরা এই আমার- লেভেলের সাংবাদিকতা করতে আমার পারতো? কাছে মনে হয় যে বেশে ফুয়াদ, এই প্রসঙ্গটা নিয়ে আমরা নিশ্চয়ই আরেকদিন আলাপ করব। তবে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের এমন কোন টেলিভিশন ছিল না, আমি যে সময় সাংবাদিকতা করেছি 12 থেকে 19, যাদের সাথে শেখ হাসিনার সরকারের খুবই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল না। মানে এটা আমি যদি আজাদ সাহেবের টেলিভিশনে কাজ করতাম, আপনি আমার একই কথা বলতেন। আমি যদি বসুন্ধরাতে কাজ করতাম, একই কথা বলতেন। যমুনায় কাজ করতাম, আপনি আমার একই কথা বলতে পারতেন। যারা যমুনা, বসুন্ধরা, আজাদ ভাই টিভিতে কাজ করেছে, একটু পার্থক্য আছে খালিদ ভাই, একটু পার্থক্যের জায়গা হচ্ছে আপনার স্বাধীনতাটা আপনি মেনটেন করছেন, সেটা কিন্তু আপনি এটাও জানতেন এটা আমার অর্জন। যে কিন্তু একে আজাদ এইটাতে যখন আপনি বলেন যে এটা সালমান এফ রহমানের টিভিতে কাজ করছি বলে, আমি এটা মানতে রাজি না। আমার চেয়ে বেশি সম্পর্ক দুইটাই আছে এখানে, দুইটা উপকরণ যমুনা আছে। টিভি, একটা হচ্ছে যমুনা আপনি টিভি, স্বাধীন বসুন্ধরা থাকতে টিভির চাইছেন। সম্পর্ক, আজাদ সাহেবের সম্পর্ক শেখ হাসিনার চেয়ে কোনো অংশ কম ছিল না। এস আলমের টিভি না, ছিল না, তারপরে ধরেন এস আলমের টিভি ছিল না, ক্ষমতার পার্থক্য, এস আলমের টিভি ছিল ক্ষমতার না। পার্থক্য তো আছে, ওকে, ছিল, কিন্তু আপনার ধরেন এস আলমের সাথে তো আপনি সালমান এফ রহমানের তুলনা করতে পারবেন না এস আলম ক্ষমতার was- জায়গা থেকে আর কি। একটা পর্যায়ে এস আলম ওয়াজ মোর ক্লোজ টু শেখ হাসিনা। এটার প্রমাণ আমরা নানাভাবে শেষের আরো সামনে দিকে দেখব, হতে পারে। আরো সামনে এটা দেখব, দুটো উপকরণই আছে, আরো সামনে মানে দেখব। যারা ধরেন স্বাধীন থাকতে চেয়েছে, জি, আবার ওই একটা রিজনেবল প্রোটেকশন ছিল ব্যাক অফ মাইন্ড, সেই জায়গাটার একটা কম্বিনেশন আপনার মধ্যে ছিল। অধিকাংশ জায়গাতেই সবাই সেলফ সারেন্ডার করে ফেলছে, সে স্বাধীনও থাকতে চায় না, শুধু চাকরি করেছে। সাংবাদিকতা তো চাকরি না, ইটস বিয়ন্ড এই প্রফেশন, এটা বিয়ন্ড এমপ্লয়মেন্ট। Okay. সেই জায়গাটা আপনি করতে পেরেছেন বলেই তো আজকে আপনি এখনো টিকে আছেন, আপনি বাংলাদেশে না, ফিরে গেছেন। আরো 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 অনেকে নিশ্চয়ই আরো অনেক বেশি ভালোভাবে করছে। কিন্তু বেশে ফুয়াদ, আমি আজকের প্রশ্নে আসি। বেশে ফুয়াদ, ইলেকশন হবে কি হবে না সেটি একটি খুব সব মানুষের মনে প্রশ্ন। আমি সেই প্রশ্নটি আপাতত আনিস ভাইয়ের জন্য তুলে রাখি। আনিস ভাইয়ের কাছে শুনে এটা আপনার কাছে শুনবো। কিন্তু আমি প্রথমে এবি পার্টির অবস্থান জানতে চাই। এবি পার্টি কেমন মনে করতেছে যে এইবারের ইলেকশনে এবি পার্টি তার মতামত নিয়ে কতটা জনগণের কাছে পৌঁছাতে পারলো, বা এবি পার্টি কি ধরনের রাজনৈতিক জোটের কথা ভাবছে কিনা, যদি ভেবে থাকে। আগে এবি পার্টির কথা আমরা একটু শুনি, বেরেশা ফুয়াদ। প্রথম কথা হচ্ছে যে আমরা আপনার এখন পর্যন্ত 109টা আসনে প্রার্থিতা ঘোষণা করেছি। এর ভিতরে সবাই যার যার সামর্থ্য মোতাবেক প্রচারণা করছে। 25-30টা আসনে আপনার খুবই অ্যাক্টিভলি প্রচারণা করছে, এবং তারা ন্যাশনাল স্ট্যান্ডার্ডে সংসদ সদস্য হবার যোগ্য মানুষ। আমাদের আর্থিক সামর্থ্যে ঘাটতি আছে, আমাদের লোকবলে ঘাটতি আছে, সাংগঠনিক স্ট্রেংথে ঘাটতি আছে, কিন্তু আমাদের সক্ষমতা মোতাবেক আমরা সেই ক্যাম্পেইন করে যাচ্ছি। আমাদের রাজনৈতিক বক্তব্যটা গত 5-6 বছর থেকে আমরা দিয়ে আসছি যে বাংলাদেশে দেখবেন যে গত লম্বা সময় 3 দশকের উপর থেকে বিকল্প ধারার রাজনীতি, তৃতীয় ধারার রাজনীতি, সংস্কার, নতুন ধারার রাজনীতি, এই শব্দগুলো কিন্তু যথেষ্ট আলোচিত শব্দ। ডক্টর কামাল হোসেন যখন আওয়ামী লীগ থেকে বের হয়ে আসলেন অথবা তাকে বহিষ্কার করা হলো, উনি গণফোরাম করলেন, তখনও কিন্তু এই কথাটা উনি বলেছেন। বি চৌধুরী যখন, অথবা অলি আহমেদের মতো লোক যখন বিএনপি থেকে বের হয়ে আসছেন, তারাও এই কথাটা বলবার চেষ্টা করেছে। এখন আমরা, এবং 111-এর সময় এটা খুবই ওয়াইডলি স্পোকেন ওয়ার্ড, সংস্কার, বিকল্প, এই সেই, -2, 3, 4, আমরা আসলে এই জিনিসটা বোঝার চেষ্টা করেছি। শুরুতেই দল করি নাই, আপনি জানেন যে আমরা জন আকাঙ্ক্ষার বাংলাদেশ নামে একটা প্ল্যাটফর্ম করলাম 2019-এ। আমাদের পারপাস ছিল যে আসলে জন আকাঙ্ক্ষাটা বোঝা, যে আমরা যে একটা তৃতীয় ধারার একটা নতুন রাজনীতি করব, এই যে এই বড় দুইটা দলের বলয় থেকে বের হয়ে এসে করবো, আসলে কি নিয়ে করব। এবং ওই একটা বছর 19 এপ্রিল থেকে 20 মে পর্যন্ত আপনার একটা বছর আমরা প্রায় 1100 থেকে 1200 মিটিং করেছি সারা বাংলাদেশে এবং বিদেশে, যেখানে বাংলাদেশি প্রবাসীরা থাকেন, যেখানে এই এলাকাগুলোতে আমরা অনেকগুলো দেশ ভ্রমণ করেছি গ্রুপ করে করে, যেখানে নতুন রাজনীতি ডেভেলপ করেছে। আম আদমি পার্টি তুরস্কে, আপনার আক পার্টি মালয়েশিয়াতে, ইন্দোনেশিয়াতে, তিউনিসিয়াতে, মরক্কোতে, এই জায়গাগুলো আমরা বোঝার চেষ্টা করেছি। এবং আমরা কিছু অনুসিদ্ধান্তে আসছি তখন যে আসলে বাংলাদেশের তৃতীয় ধারার রাজনীতিতে আকাঙ্ক্ষাটা কি। মানে এটা আমাদের অভ্যাস হয়ে গেছে না, মানে চেয়ার থেকে যারাই আসুক বা যারাই থাকুক তাদেরকে আমরা এরকমই করবো, নাকি এটা ঠিকই আছে? মোসাফিরুজ ভাই, আপনার কাছে একটু শুনতে চাই। না, এই ঘটনার মধ্যে তো পরিষ্কার হয়ে গেল যে আমাদের গণমাধ্যম যে স্বাধীন না, এরা যে পরাধীন ভাবে, মানে জন্মটাই পরাধীন না তার শিকারে। যতগুলি টেলিভিশন আমি তো খুব গভীরভাবে দেখি, গতকালকে থেকে যে লাইভ শুরু করছে, আমি মাঝখানে ঘুমাইছিলাম অনেক রাতে, ওই সময়টাও আমি লাইভ দেখেই লাইভের মধ্যে আমি ঘুমাই গেছি। কারণ তখন উনি হিথ্রো থেকে ফ্লাইটে উঠছে, তখন পর্যন্ত লাইভ চলতেছে।
তারপরে আমি ঘুমায় গেছি। সকালবেলায় আমি যখন একটু লেটে উঠলাম, উঠে দেখি তখনও লাইভ। লাইভে বলছে, কিন্তু কোনো রিপোর্ট নেই। সেটা হচ্ছে ওই যে লক্ষ্মীপুরে যে বিএনপি নেতার বাসা মানে বন্ধ করে তালা দিয়ে আগুন ধরায় দেওয়াতে ছোট মেয়েটা মারা গেল, আজকে বড় মেয়েটাও মারা গেছে। এটাও একটা স্টোরি হইতে পারত। সেখানে সাইড লাইনে বিড়ালের স্টোরি হইতে পারত। মানে সবগুলিকে অ্যাকোমোডেট করা, এইটা মিডিয়া যদি এই প্র্যাকটিসটা এখন থেকে মানে শুরু না করে, তাহলে যেটা হবে, আমাদের রাজনীতিটাও তো একটা দুর্বল কালচারের উপর প্রতিষ্ঠিত। তখন তারা প্রত্যাশা করবে যে তোমরা তো হাসিনার আমলে এটাই করছো, তো এখন এটা শুরু করে এখন আবার ভারসাম্যের কথা বলো। ও আচ্ছা, আমরা এখন ক্ষমতা আসছি বা আসতে যাচ্ছি, এখন তোমাদের ভারসাম্য। এইটা আসলে মানে যেটা হয় আর কি, মানে পরাধীন হলে এ থাপ্পড় মারে ডান গালে আর ও মারে বাম গালে, এই অবস্থা আমাদের মিডিয়ার। যার জন্য দেখেন খুব হাসতে খেলতে দুইটা মিডিয়া হাউস পোড়ায় দিল, কারণ জানে যে এখানে কোনো প্রতিবাদ হবে না, কোনো প্রোটেকশন নেই, কোনো মিডিয়ার স্বাধীনতা আছে বলে যে রাজনৈতিক মহলে গণমাধ্যম এর মধ্যে খুব একটা উত্তেজনা আছে, মানে কি বলে প্রবল প্রতিবাদ হবে, এরকম কেউ মনে করছে না। যার কারণে পুরো পরিস্থিতিটাই একটা মানে আমরা যে ওই বলি যে স্বৈর শাসনকে আমরা সরাইছি, কিন্তু সরাই আমরা এই জায়গায় যে গণতন্ত্রকে স্ট্রং পজিশনে নিয়ে যাওয়ার যে একটা লক্ষণ, সেই লক্ষণটা দেখছি না। শুধুমাত্র নির্বাচনের কথা বলা হচ্ছে। তো সেই নির্বাচনটা দিয়ে কি হবে? আপনি গণমাধ্যম যদি এরকম দুর্বল থাকে, তাহলে আপনি এখন পজিশনটা কি নেবেন? দেখেন, এখন আপনি আগামী নির্বাচন আসতে আসতে এই মেরুকরণ তো পরিষ্কার হয়ে যাবে। একদিকে জামাত, আর একদিকে বিএনপি। তাহলে আপনি কি এখন যে কাভারেজটা দিচ্ছেন, সেই কাভারেজটাই চলতে থাকবে? তাহলে অন্যদের কাভারেজটা কোথায়? তো এটা নিয়ে আমার ধারণা আছে মিডিয়া আসলে বিতর্কিত হবে। এত বাড়াবাড়ি করার দরকার ছিল না। অবশ্যই তারেক রহমানের আশাটা গণতন্ত্রের জন্য, বিশেষ করে নেতৃত্ব শূন্য একটা অবস্থা দেশের, যেখানে বর্তমান গভর্নমেন্ট ফেল করাতে একটা শূন্য স্থানটা পূরণের জন্য একটা নেতৃত্ব দরকার ছিল। সেটা বিএনপির মতন বড় দল এবং তার নেতা তারেক রহমান, যেহেতু বেগম খালেদা জিয়া অসুস্থ। তো কিন্তু আপনাকে তো মানতে হবে যে আপনার একটা প্রতিষ্ঠান, আপনি সারা দিন ব্যাপী যদি এটা করতে থাকেন, তাহলে কেমনে হবে? সেটা তো উচিত না। তো ধরেন এটা আমরা করতে পারি, আমরা ধরেন ইউটিউব করি, ফেসবুক করি, আমাদের ইস্যু এটা, আমাদের সংক্ষিপ্ত একটা কন্টেন্ট দেবো, আমরা সীমাবদ্ধ থাকতে পারি, কিন্তু মিডিয়া তো একটা বড় হাউস। দীপু ভাই, আসলে আপনি কন্টেন্ট মানে করতেছেন, তার কারণ তো আসলে জনগণ চাচ্ছে। এখন জনগণের চাওয়াটাকে, মানে আমরা যখন মিডিয়া স্কুলে পড়ছি তখনও তো একটা জিনিসই আমাদেরকে কর্নারস্টোন বলছে, যে সেটা হচ্ছে পাবলিক ইন্টারেস্ট। এখন পাবলিক ইন্টারেস্ট দুই অর্থে, স্বার্থ অর্থেও আগ্রহ অর্থেও। এখন এত মানুষের আগ্রহ তো আছে, মানে উনি আসবেন। আমি দেখছিলাম যে 2 দিন আগে থেকে এসে রাত্রেবেলা আছেন, তেরপল বিছিয়ে শুয়ে আছেন। আমি এই জায়গায় একটু আসতে চাই যে এটাও আপনাদের দুজনের কাছেই প্রশ্ন। আমাদের জনগণ এত যে প্রত্যাশা রাখে একজনের উপর, এবং কোনো একটা ব্যক্তি বিশেষের উপর বা কোনো একটা দলের উপর যে এত সাংঘাতিক প্রত্যাশাটা করে, একদম সেই প্রত্যাশাটা এমন হয় যে সেই প্রত্যাশাটা করতে সময় সে আর মানে তাকে 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 আর ক্রিটিক্যালি দেখতে পারে না। এইটা কি আসলে আমাদের জনগণের একটু শেখা উচিত না, বা এই পরিমিতি বোধটা একটু থাকা উচিত না? মানে মিডিয়া তো মানে হাস্যকর আচরণ করেই, কিন্তু জনগণও তো আসলে প্রত্যাশার জায়গা থেকে কারো কারো উপরে প্রত্যাশাটা এত দূর পর্যন্ত নিয়ে যায়। সরি, আমি আরেকটু বলি। আমি দেখেছিলাম যে ভারতীয় একজন চিত্রনায়ক বাংলাদেশে এসেছেন, রাস্তায় মানুষ শুয়ে গেছে তাকে দেখার জন্য। এখন তাকে যেহেতু টিকিট দিয়ে দেখতে হয়েছে, তারেক সাহেবকেও টিকিট দিয়ে দেখতে হলেও হয়তো একই অবস্থা হইতো। মানে আমাদের যে এই স্টার, মানে কেউ একটা স্টার হলে, সেলিব্রিটি হলে তার মানে এইটা কিরকম আসলে? আমরা একই প্রশ্ন যে কিন্তু আমরা কিন্তু এইটাও লক্ষ্য করেছি, বিশেষ করে এটা বোধহয় ডিসেম্বরের 10 তারিখে জনাব হাদি গুলি খাওয়ার পরে, তারপরে ওনার মৃত্যুবরণ, এটাকে কেন্দ্র করে বাংলাদেশের সংবাদপত্র অফিসে হামলা, 2টা সংবাদপত্র অফিসে হামলা, আরো বিভিন্ন নাশকতা, এগুলির মধ্যে দিয়ে কিন্তু মানুষজন কিন্তু এরকম মনে করতেছিল যে বিএনপির যে প্রধান নেতা, উনি যদি দেশে ফিরে আসেন, দেশ যদি পুরোপুরি নির্বাচনে এখানে যায়, তাহলে মানুষের মধ্যে একটু স্বস্তিও ফিরে আসবে। এটাও একটা ছিল। এই মনে করাটা কি রিয়েল, নাকি এই মনে করাটাও একটা কল্পনার জায়গা থেকেই? দিবু, আপনি কি মনে করেন? না না, কল্পনা, এটা বাস্তব। এটা মানুষ একটা অসহায় অবস্থার মধ্যে যখন নাকি এরকম নারকীয় ঘটনাগুলো দেখলো, তখন সবাই টনক নড়লো এবং
বুঝলো যে যেটা নুরুল কবির ভাইয়ের বক্তব্য একদম যে উনি 10 জন উপদেষ্টাকে ফোন করেও কার কাছ থেকে রেসপন্স পাননি, এবং তখন তার মনে হলো যে সরকার এটা হইতে দিছে। তো এই যে ওনারও বাস্তবে উনি নিজেও হ্যারাস্ট হলেন। তো এই উপলব্ধি থেকে মানুষ এটা তো ছড়ায় গেল যে আসলে বাস্তবে সেখানে পুলিশ বাধা দেয়া বা প্রতিরোধ গড়ে তোলা, এগুলি ইনফরমেশন সবাই জানে যে যখনই বলা হলো যে রবের ডাকে যদি সাড়া না দেয় ওসমান হাদি, তাহলে ভারতীয় আধিপত্যবাদের কোনো স্থাপনা থাকবে না বাংলাদেশে। তো ভারতীয় আধিপত্যবাদী স্থাপনা কোনগুলি, সেই বয়ানগুলি তো বা ন্যারেটিভ গুলি তো আগেই তৈরি করা আছে। তো এটা কি ইনফরমেশন জানে না? জানে। এটা হইতে দিল। তার মানে হলো যে একটা পরিকল্পিত ভাবে একটা এনার্কি তৈরি করে মনে করা হলো যে যেহেতু একটা নেতৃত্ব শূন্য অবস্থা এবং ইউনূস গভর্নমেন্ট ফেল করছে, সুতরাং এটাকে কেন্দ্র করে আরেকটা অভ্যুত্থান ঘটানো হবে। মানে মানুষ একটা অভ্যুত্থান ঘটাবে, ঘটানোর মধ্য দিয়ে আরেকটা শক্তি ক্ষমতায় আসবে। এই ধরনের প্রবণতাগুলি মানে লক্ষ্য করা গেল। কারণ জানাজার দিনে যেখানে মানুষ শোকা হতো, নামাজ পড়তে আসলো আর তার শান্তি কামনা করতে আসলো, সেই দিনও একটা গ্রুপ দৌড়ায় গেল পার্লামেন্টের ভিতরে। না, কিন্তু দীপু ভাই, এখানে অবভিয়াস প্রশ্নটা হচ্ছে যে তারেক সাহেব দেশে থাকলে কি এটা হইতো না? তারেক সাহেব আমার মনে হয় যে এটা সম্ভবত হইতো না, কারণ রাজনীতির মাঠটা আসলে বিএনপি নষ্ট করে দিছে। বিএনপি এই ইস্যুগুলোকে অ্যাড্রেস করেনি। আজকে তারেক রহমান যে কথাগুলো বলছে, বারবার বলছে শান্তি 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 ঐক্য, তার মানে হচ্ছে যে নৈরাজ্যগুলি চলছে তার বিরুদ্ধেই কিন্তু তার অবস্থান। তাহলে তারেক রহমান যখন নিজের নেতৃত্বে থাকতো এবং তার আগেই মাঠ, রাজনীতির মাঠটা সে নিয়ন্ত্রণ করতো, তাহলে আর এই এনার্কিটা থাকতো না। এবং আমার ধারণা উনি আরো আগে আসলে আরো আগে নির্বাচনটা হয়ে যেত, এই পরিস্থিতির মধ্যে আমাদেরকে পড়তে হতো।